খুব সহজেই কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে একদম রেস্টুরেন্ট স্টাইল সুপার মালাইদার মালাই কোপ্তা, তার ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সই রইল আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। মালাই কোপ্তা বানানোর সময় কিভাবে কোপ্তার গায়ে কোনো রকম স্ক্র্যাচও আসবে না বা কোপ্তা ভেঙেও যাবে না, আর তার সঙ্গে সঙ্গে গ্রেভিটা হবে একদম রেস্টুরেন্ট স্টাইল সুপার সিল্কি, সেই সমস্ত টিপসই কিন্তু রইল আজকের এই ভিডিওতে। সবার প্রথমে মালাই কোপ্তার গ্রেভি বানানোর জন্য মশলাটাকে আগে রেডি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলের বদলে পুরোটা বাটার দিয়েও বানাতে পারো। বাটারটা এখানে ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছু গোটা মশলা। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ আর 4টে মতো লং, আর দিয়েছিলাম সামান্য একটুখানি গোটা জিরে। এই মশলাগুলোকে জাস্ট এখানে একটু হালকা সটে করে নেব। মশলাগুলো কিন্তু এখানে বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলার কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো হালকা একটুখানি সটে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় মিডিয়াম সাইজের 2খানা মতো পেঁয়াজ। আর পেঁয়াজের যেহেতু আমরা এটা পেস্ট বানাবো, তার জন্য আমি পেঁয়াজগুলো এখানে ফাইনলি চপড করে নিই, বড় বড় টুকরো করেই কেটেছিলাম। আর পেঁয়াজটা জাস্ট হালকা কালার চেঞ্জ করা অবধি আমি হালকা এখানে একটুখানি ভেজে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 কোয়া মতো রসুন আর বড় 1 টুকরো আদা, যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আর 2খানা মতো কাঁচা লঙ্কা। এগুলোকেও হালকা জাস্ট একটুখানি ফ্রাই করে নেব, জাস্ট কয়েক সেকেন্ড অবধি। সমস্তটাই হালকা একটুখানি সটে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে টমেটো। আমি এখানে নিয়েছিলাম বড় সাইজের 3খানা মতো টমেটো, আর সেগুলোকেও বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম। সব সময় চেষ্টা করো পেঁয়াজের ডবল টমেটো ইউজ করার। আমি এখানে যেহেতু মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছিলাম, তাই বড় সাইজের 3খানা মতো টমেটো আমি এখানে ব্যবহার করেছি। টমেটোটাও এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো প্রায় 12 থেকে 14খানা মতো কাজু। আর এই কাজুটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভির মধ্যে সুন্দর একটা সিল্কিনেস আসবে। এরপর সেগুলোকে দিয়েও হালকা একটুখানি ফ্রাই, মানে হালকা একটুখানি এগুলোকে সটে করে নিতে হবে। এরপর দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, খুবই সামান্য একটুখানি জিরে গুঁড়ো, তার থেকেও খুবই কম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো নুন। হলুদটা কিন্তু জাস্ট এখানে কালারটাকে ব্যালেন্স করার জন্য, নাকি কালারটাকে খারাপ করার জন্য, তার জন্য খুব সামান্য হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে। আর যেহেতু আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি, তাই ধনে গুঁড়োর থেকে আমি কম পরিমাণে জিরে গুঁড়োটা এখানে ব্যবহার করেছিলাম। সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিক্স করব। মশলা কিন্তু এখানে কষাবো না, তাহলে কিন্তু মশলার রং চেঞ্জ হয়ে যাবে। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু নর্মাল জল, তবে তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। একটু বেশি করেই জলটা আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা পেস্ট করার সময় অসুবিধা হবে না। এরপর এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে জাস্ট 5টা মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রাখবো, মানে যাতে সমস্ত জিনিসটা ভালোভাবে নরম হয়ে যায়। জাস্ট 5 মিনিট চাপা দিয়ে রাখার পর দেখো সমস্তটাই এখানে বেশ সুন্দর নরম হয়ে এসছে, আর টমেটোটাও কিন্তু বেশ সুন্দর ম্যাশি হয়ে এসছে। মানে এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেবো। তবে যেহেতু আমি এটার পেস্ট বানাবো, তাই তেজপাতাটা অসুবিধা করতে পারে, তাই তেজপাতাটা আমি আগের থেকেই আলাদা করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম আমি এখানে অফ করে দিয়েছি, আর এটাকে প্রপারলি কিন্তু মানে একেবারে ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু আমাদের ব্লেন্ড করতে অসুবিধা হবে। এটাকে জাস্ট আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম পনির, আর নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করা আলু। সবার প্রথমে পনিরটাকে আমি এখানে গ্রেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একখানা গ্রেটার। তোমরা চাইলে কিন্তু এখানে গ্রেট করার বদলে ম্যাশও করে নিতে পারো। এখানে কিন্তু পনিরটা একদম জলীয় থাকবে না, মানে পনিরের মধ্যে ময়েশ্চার তো থাকবে, কিন্তু জলীয় ভাবটা থাকবে না। আর জলীয় ভাবটা না থাকার জন্য তোমাদেরকে এখানে একটা টিপস দিই। পনিরটা মানে পনিরকে প্যাকেট থেকে বের করে যদি 1 ঘন্টার জন্য ওপেন অবস্থায় ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে পনিরের মধ্যে ময়েশ্চারটা তো থাকবে, কিন্তু পনিরের জলীয় ভাবটা একদম কেটে যাবে। পনিরটা এখানে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর আলুটাকেও এখানে গ্রেট করে নেব। আলুটাকেও কিন্তু আমি এখানে খুব নরম করে সিদ্ধ করিনি, কারণ খুব নরম করে যদি সিদ্ধ করে থাকি তাহলে বাইন্ডিংয়ের সময় আমাদের কিন্তু অসুবিধা হবে। তাই পনির আর আলু দুটোকেই কিন্তু সেই রকম সেমি কনসিস্টেন্সি রাখতে হবে, যাতে এগুলো খুব নরম না হয়ে যায়, মানে জলীয় ভাবটা যাতে না থাকে, একটুখানি ড্রাই হয়ে থাকে। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আলু আর পনিরের কোয়ান্টিটিটা কোপ্তা বানানোর সময় সব সময় চেষ্টা করো যাতে ইকুয়াল থাকে। আমি এখানে পনির ব্যবহার করেছিলাম 150 গ্রাম মতো, আর ঠিক সেইভাবে আন্দাজ মতোই আমি একখানা আলু ব্যবহার করেছিলাম সেই মাপেরই। এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এইভাবে ম্যাশ করব, যাতে মালাইটা সুন্দরভাবে পনিরের মধ্যে থেকে যায়।
এরপর আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তবে সবার প্রথমে আমি বেশি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, মেশানোর সঙ্গে সঙ্গে যেরকম প্রয়োজন বুঝবো সেরকমভাবে আমি ব্যবহার করব। আমার মনে হচ্ছিল আরও 1 চামচ কর্নফ্লাওয়ারের দরকার, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারো। সবার প্রথমে পনিরের এই মিক্সচারটাকে কিন্তু ভালো করে মেখে রেডি করে নিতে হবে। সুন্দরভাবে আলু আর পনিরটা আমাদের এখানে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবলাম বেশ খানিকটা পরিমাণে গ্রেটেড আদা, একটু বেশি পরিমাণে চপড কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো কাজু মানে চপড কাজু আর চপড কিশমিশ। এখানে কিন্তু চপড কাজু আর চপড কিশমিশটা একসাথেই আমি ব্যবহার করছি। তবে তোমরা চাইলে কোপ্তা বানানোর সময় বলের মধ্যে স্টাফিং করে মানে পুর হিসেবে ভরে সেটাও ব্যবহার করতে পারো। তবে আমার মনে হয়েছিল এই প্রসেসটা ইজি, তাই আমি এখানে কাজু আর কিশমিশটা একসাথে মিশিয়ে দিলাম। আর এই পনিরের স্টাফিংয়ের মানে কোপ্তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু খুব বেশি ম্যাটার করে, তাই অবশ্যই এটা কিন্তু ব্যবহার করো। এরপর আমরা কোপ্তাগুলোকে গড়ে নেব। কোপ্তা কিন্তু খুব বড় মাপের হয় না, আবার খুব ছোট ছোটও হয় না, তাই আমি মিডিয়াম মাপেরই কোপ্তাগুলো এখানে গড়ে নেব। মিক্সারটাকে নিয়ে ঠিক এইভাবে হাতের তালুতে সুন্দর করে গোল করে নেব। দেখতে পাচ্ছ কোনো রকম স্ক্র্যাচ কিন্তু আসেনি, খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা এটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করে তারপর আরেকবার এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। আরেকবার ঘুরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে এক্সট্রা যে ময়দাটা লেগে আছে সেটা যাতে ঝরে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গোল হয়েছে, কোনো রকম স্ক্র্যাচও কিন্তু আসেনি। এইভাবে ময়দায় কোট করার ফলে কোপ্তাগুলো কোনোভাবে ভেঙেও যাবে না, আর দেখবে কোপ্তার গায়ে কিন্তু কোনো রকম স্ক্র্যাচও আসবে না। মালাই কোপ্তার মধ্যে বেসিক্যালি দুটো পার্ট, একটা হচ্ছে কোপ্তা আর একটা হচ্ছে গ্রেভি। তো কোপ্তাগুলো আমরা এখানে রেডি করে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমরা গ্রেভিটাও ঝটপট রেডি করে নেব। ঠিক একইভাবে কোপ্তাগুলো মিডিয়াম সাইজের করে ময়দার মধ্যে এইভাবে কোট করে নেব, আর যাতে এক্সট্রা ময়দাটা ঝরে যায় সুন্দরভাবে এইভাবে আরেকবার গোল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কোপ্তার গায়ে কিন্তু কোনো রকম দেখো স্ক্র্যাচও আসেনি, আর সুন্দরভাবে কোপ্তাগুলো কিন্তু গোল গোল বলের আকারে তৈরি হয়ে গেছে। এক্সট্রা ময়দাটা কিন্তু আমার হাতেই লেগেছিল। সমস্ত কোপ্তাই আমি এখানে গড়ে নিয়েছি, না কোনো কিছুর মধ্যে ফাটল এসছে না কোনো স্ক্র্যাচ এসছে। এরপর ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। তবে অবশ্যই খেয়াল রেখো তেলটা কিন্তু মিডিয়াম হিট করবে, খুব বেশি গরম করবে না। আর কোপ্তাগুলো ছাড়ার সময় সমস্ত কোপ্তা কিন্তু একসাথে ছাড়বে না, কয়েকটা কোপ্তা ছাড়ার পর তেলটাকে ঘোরাতে থাকবে। তেলটাকে এইভাবে কোপ্তার গায়ে দেবে এবং কোপ্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে অল্প অল্প করে কোপ্তা ছাড়বে। একসাথে সমস্ত কোপ্তা ছেড়ে দিলে কোপ্তাগুলো কিন্তু ভাজার স্পেস পাবে না। তোমরা যদি কড়াইয়ে ভেজে থাকো সেক্ষেত্রে গোল একটা সারফেস পাবে, তার ফলে তেলটাকে যদি চামচের সাহায্যে ঘোরাতে থাকো তাহলে দেখবে কোপ্তার বলগুলো সুন্দরভাবে ঘুরতে থাকবে, তার ফলে কিন্তু কোপ্তাগুলো বেশ সুন্দর ফ্রাই হবে। তবে আমার ফ্রাই প্যানের মধ্যে সারফেসটা একটু কম ছিল বলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ কিন্তু কোপ্তাগুলো ঘোরাতে থাকছি, আর তেলটাকেও চামচের সাহায্যে কিন্তু মাঝে মাঝে এভাবে ঘোরাচ্ছি, যাতে কোপ্তাগুলো প্রপারলি প্রত্যেকটা দিক ভালোভাবে কুকড হয়। কোপ্তার একটা দিক ভালোভাবে কুকড হয়ে গেলে মানে ভালোভাবে একটা সুন্দর কালার ধরতে শুরু করলে এইভাবে কোপ্তাগুলো চামচের সাহায্যে হালকা হাতে পাল্টাতে থাকবো। কোপ্তাগুলো কিন্তু এখানে কোনো ভেঙে যাওয়ার রিস্ক নেই, মানে আমি যেভাবে বললাম সেই প্রসেসে যদি করো কোপ্তার গায়ে কোনো রকম স্ক্র্যাচও আসবে না, আর কোপ্তা কিন্তু ভেঙেও যাবে না। কোপ্তার প্রত্যেকটা দিক খুব সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু কুকড হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোতে রেখো, আর কন্টিনিউয়াসলি কোপ্তাগুলো এইভাবে নাড়াতে থেকো আর তেলটাকে ঘোরাতে থেকো। দেখবে কোপ্তাগুলো নিজে নিজে খুব সুন্দরভাবে কুকড হতে থাকবে। আর যখন কোপ্তার গায়ে সুন্দর এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, না খুব ডার্ক না খুব লাইট, তখন বুঝবে কোপ্তাগুলো কিন্তু আমাদের পারফেক্টলি প্রত্যেকটা দিক থেকেই কুকড হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল থেকে তুলে নিলাম। তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখো কোপ্তাগুলো কি সুন্দর পারফেক্টলি কুকড হয়েছে। কোপ্তার গায়ে না কোনো স্ক্র্যাচ আছে না কোনো ফাটল আছে, আর মালাই কোপ্তা একদম মালাইদার সুন্দর নরমভাবে তৈরি হয়ে গেছে। কোপ্তা আমাদের রেডি হয়ে গেল। অন্যদিকে আমাদের মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেটাকেও দিয়ে দেবো ব্লেন্ডিং জারে। আর এর মধ্যে কড়াইটা ধুয়েও কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে দেবো, তার ফলে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। মশলাটা কিন্তু পুরোপুরি আগে ঠান্ডা করে নিয়ে জলও আমি অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। অন্যদিকে গ্রেভির জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য একটুখানি বাটার। এই বাটারটা কিন্তু তোমরা না চাইলেও দিতে পারো, মানে না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম জাস্ট এই বাটারটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভির মধ্যে একটা সুন্দর শাইন আসবে। বাটারটা এখানে ততক্ষণ মেল্ট হোক। অন্যদিকে কিন্তু আমাদের মশলাটাও ভালোভাবে পেস্ট হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব সুন্দর ফাইনলি কিন্তু পেস্ট হয়ে গেছে।
কিন্তু এইভাবে কিন্তু আমরা মশলাটা ডিরেক্টলি গ্রেভিতে ব্যবহার করব না। আর এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট স্টাইল ট্রিক্স। সেটা হচ্ছে মশলাটাকে কিন্তু আমাদের এখানে ভালো করে ছেঁকে নিতে হবে একটা স্ট্রেনারে, যাতে মশলার মধ্যে টমেটো স্কিন বা আমরা যে গোটা মশলা ব্যবহার করছি তার কোনো পার্টিকেলস যাতে এই গ্রেভির মধ্যে না আসে। আর এইভাবে ব্যবহারের জন্য কিন্তু একটা সুন্দর স্মুথ সিল্কি টেক্সচার আসে, যেটা রেস্টুরেন্টে করা হয়। এইভাবে মশলাটাকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেব। মশলাটা এখানে বেশ ঘন আছে, তাই আমার একটু জলেরও প্রয়োজন। তার জন্য আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল এখানে অ্যাড করে দেবো। তোমরা তোমাদের জলের প্রয়োজন হিসেবে সেই পরিমাণে জলটা কিন্তু এখানে অ্যাড করো। আর জলটাকেও কিন্তু আমি ওইভাবে স্ট্রেনারে খুব সুন্দর মশলার সাথে ছেঁকে নেব। মশলার সমস্ত জুসটাই কিন্তু আমি এখানে বের করে নেব ভালো করে, মানে মশলার কোনো অংশই কিন্তু বাকি থাকবে না। জাস্ট মশলার যে জেসটা, মানে যে স্কিনের পার্টিকেলসগুলো, সেটা আমরা ব্যবহার করব না। আর এইভাবে মশলাটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়ে ওইটুকু আমরা আর ব্যবহার করব না, বাকি সুন্দরভাবে আমরা গ্রেভিটা কিন্তু এখানে তৈরি করে নেব। আর এইভাবে দেওয়ার পর এটাকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনি, জাস্ট টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনি। আর অলরেডি আমরা কোপ্তাতে এবং মশলার মধ্যে নুন ব্যবহার করেছি, তাই খুব সামান্য একটুখানি নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর একটা ভালোভাবে বয়েল এলে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম। মালাই কোপ্তা তখন ক্রিম তো লাগবে, তোমরা চাইলে কিন্তু এখানে দুধের মালাইও ব্যবহার করতে পারো। এরপর এখানে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে আর একটা বয়েল আসার পর সবার শেষে আমি অ্যাড করে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিক্স করে তোমরা চাইলে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারো, যদি তোমাদের মনে হয় কনসিস্টেন্সিটা ঠিক আছে। এখানে একটা মিডিয়াম ঘনত্বের কনসিস্টেন্সি আমরা তৈরি করব, তাই আমি জাস্ট আরও 1 মিনিটের জন্য আমার মনে হয়েছিল কনসিস্টেন্সিটা আরেকটু ঘন হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অবশ্যই খেয়াল রেখো কোপ্তা কিন্তু কখনো গ্রেভিতে দিয়ে ফুটতে দিও না, কারণ কোপ্তা কিন্তু তাহলে ভেঙে যাবে। তাই অবশ্যই সার্ভ করার সময় আগে কোপ্তা দিও, তার উপর সুন্দর করে গ্রেভিটা দিও। এটাই হচ্ছে মালাই কোপ্তার সিক্রেট। আর ঠিক এইভাবে যদি তোমরা বানিয়ে থাকো তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইল মালাই কোপ্তা কিন্তু বাড়িতেই ইজিলি তৈরি হয়ে যাবে। বাড়িতেই যখন এখন এত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে, তখন রেস্টুরেন্ট থেকে অর্ডার করার কি দরকার। তাই বন্ধুরা অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে একদম রেস্টুরেন্ট স্টাইল কোপ্তা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা গার্নিশ করতে পারো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।